করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এবং পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার যেটি 4.98% জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এবং মৃত্যু হয়েছে 14 জনের। এ নিয়ে অনেকের মনে প্রশ্ন জেগেছে যে যেখানে প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে গণটিকাদান কর্মসূচি চলছে সেখানে সংক্রমণ কেন বাড়ছে, টিকা নেবার পরেও আক্রান্ত হবার ঘটনা ঘটেছে এবং সংক্রমণ যেন ছড়িয়ে না পড়ে তাতে করণীয় কি, এরকম নানা ধরনের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়। এমন সব প্রশ্ন নিয়েই আমাদের আজকের লাইভ এবং আমার সঙ্গে যোগ দিয়েছেন আইডিসিআর এর অন্যতম একজন উপদেষ্টা ডাক্তার মুশতাক হোসেন, আছেন ঢাকা মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার নুসরাত সুলতানা, এছাড়াও আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর বেনজির আহমেদ। আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমি প্রথমে যদি ডাক্তার মুশতাক হোসেনের কাছে আসি, এই যে কয়েকদিন ধরেই সংক্রমণ বাড়ছে আমরা যেটি দেখতে পাচ্ছি, এবং এই সংক্রমণটা এখন এই সময় এসে কেন বাড়ছে, বাংলাদেশের জন্য এটা কতটা উদ্বেগের, আপনি কি মনে করেন? জি, ধন্যবাদ। আমরা যারা এইসব নিয়ে কাজ করছি, পর্যবেক্ষণ করছি, রোগতত্ত্ব বিষয়ে, জনস্বাস্থ্য বিষয়ে, আমরা সবসময় বলে এসেছি সংক্রমণ কমে গেলেই মনে করার কারণ নেই, এটা স্থায়ীভাবে কমে যাচ্ছে। যতদিন পর্যন্ত পৃথিবী থেকে এই মহামারীটা একেবারেই পর্যদস্ত করা না যায় ততদিন পর্যন্ত সংক্রমণ পুনরায় ফিরে আসার একটা আশঙ্কা আছে এবং শতভাগ আশঙ্কা আছে। আমাদের এখানে অবশ্য আমরা একেবারে শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারিনি। কোনো কোনো দেশ পরপর 4 সপ্তাহ একেবারে শূন্যের কোঠায় ছিল, তারপরও সেখানে আবার হয়েছে। চীন বলুন, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, এইসব জায়গায়, এমনকি জাপান, সেখানে থাইল্যান্ডে। তো আমাদের এখানে তো শনাক্তের হার শতকরা 3-এর নিচে নেমেছিল বেশ কিছুদিন, এবং ইদানিং সেটি আবার উঠছে। তবে এর আগে যে পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতিতে খুব একটা বড় পরিবর্তন হয়নি, 2-1টি ক্ষেত্র ছাড়া। যেমন মানুষের জন্য যে স্বাস্থ্যবিধি মেনে চলা, এটার খুব একটা পরিবর্তন হয়নি, আগের মতোই চলছে, ঢিলে ঢালাও আছে, আবার কেউ কেউ মেনেও চলছে। যে জিনিসটা আমার কাছে পার্থক্য মনে হচ্ছে যে যেটি আপনাদের গণমাধ্যমে আমি আগেও বলেছি, যে আমাদের দেশে গরমের সময় আমাদের এখানে বা অন্য সময়ও আমরা ছোট একটা ঘরে যদি অনেক লোক কাজ করে, ভিড়ের আক্রান্ত হয়, সেক্ষেত্রে যদি কোনো ভেন্টিলেশন বা বাতাস চলাচল ভালো না থাকে সেখানে সংক্রমণটা বাড়ে। বিশেষ করে সেই বদ্ধ ঘরে যদি ফ্যান চলে, কিংবা সেই বদ্ধ ঘরে যদি আমরা এয়ার কন্ডিশন চালাই, এয়ার কন্ডিশন চালানো মানে হচ্ছে ঠান্ডা হওয়ায় দোষের কিছু না, কিন্তু ভেতরেই বাতাসটা ঘুরপাক খাচ্ছে। ফলে সেখানে যদি কোনো করোনা সংক্রমিত রোগী থাকে, তার কাছ থেকে ভাইরাসটা অন্যদের কাছে ছড়াবে। যেমন একটা রেস্টুরেন্টে যদি কোনো ভেন্টিলেশন না থাকে সেখানে করোনা সংক্রমণ ছড়াবার বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া গেছে। শীত প্রধান দেশে কিন্তু এটা হয় শীতের সময়। শীতের সময় একটা ঘরে অনেকেই থাকে, সেখানে ঘরটা গরম করা হয়, গরমে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে যে গরম করবার জন্য যে বৈদ্যুতিক পাখা ভেতরে বাতাস সঞ্চালন, সেটা বাইরে বের হয় না, বা বাইরে থেকে সে বাতাসটা ভেতরে আসে না। ফলে সেখানে অতিমাত্রায় সংক্রমিত হচ্ছে। যেমন প্রবাসী বাংলাদেশিরা যারা ব্রিটেনে এবং আমেরিকাতে আছে, অনেক বড় পরিবার, তারা হয়তো বিদ্যুৎ খরচ বাঁচাবার জন্য সবাই এক ঘরে থেকে সেখানে হিটিংটা চালিয়ে দেয়। ফলে সেই হিটিং চালানো হচ্ছে, সেই ঘরের ভিতরেই বাতাসটা ঘুরপাক খাচ্ছে একজনের কাছ থেকে, যিনি বাইরে থেকে করোনা নিয়ে সংক্রমণ নিয়ে আসছেন, তারা বাকিদেরকে ইনফেক্ট করছেন। এই জন্য আমরা দেখলাম এই শীতের সময় আমাদের প্রবাসী বাংলাদেশিরা অনেকে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছে অনেকে। ঠিক বিপরীত চিত্রটি, মানে একই পদ্ধতি হয় বাংলাদেশের মতো গ্রীষ্ম প্রধান দেশে। আমাদের বাংলাদেশে এই সমস্যা হচ্ছে, এখন সংক্রমণ বাড়ছে, আমার ধারণা সংক্রমণটা আরো বাড়বে। সৌদি আরব বা সিঙ্গাপুরে দেখুন, সিঙ্গাপুরে সারা বছর গরমেই থাকে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে কারা? প্রবাসী বাংলাদেশের শ্রমিকরা, যারা একটা ছোট্ট ঘরে অনেকেই গাদাগাদি করে থাকে এবং এয়ার কন্ডিশন না চালালে তারা থাকতে পারবে না। তারা একজন সংক্রমিত হলে সবাই সংক্রমিত হয়ে যাচ্ছে। আমাদের দেশে তাপমাত্রা যতই বাড়বে, একটা বদ্ধ ঘরে ঠান্ডা হওয়ার জন্য, কর্মস্থলেই হোক, বাসস্থানেই হোক, আমাদের গণপরিবহনে খুব কমই এয়ার কন্ডিশন আছে। এটা শীত প্রধান দেশে গণপরিবহনে মানে বাতাস গরম করার ব্যবস্থা আছে, সেই মিস্টার সংক্রমণটা হোসেন বাড়বে। তাহলে মিস্টার হোসেন, কি আপনি সামনে সংক্রমণ আরো বাড়ার আশঙ্কা করছেন? হ্যাঁ, অবশ্যই সংক্রমণ আমার মনে হয় যদি আমরা এখনই ভেন্টিলেশন যুক্ত ব্যবস্থা না করি এবং স্বাস্থ্যবিধিটা আমরা কড়াকড়ি ভাবে মেনে না চলি। যেমন শীতের সময় সংক্রমণ বাড়বে বলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা সতর্কবার্তা দিয়েছিলেন, ফলে কাজ হয়েছে। আমাদের সকল পর্যায়ে সরকারি কর্মকর্তারা প্রতিষ্ঠান ভিত্তিক তারা মাস্ক পরবার জন্য এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন।
ফলে কিন্তু নভেম্বর মাসে একটু উঠে গিয়ে কিন্তু সেটি আবার নেমে গিয়েছে। ঠিক তেমনি ভাবে আচ্ছা, আমাদেরকে এই কাজটা করতে হবে। আরেকটি বিষয় আছে আমাদের এখানে যে মিস্টার ব্রিটেন, আরেকটা একটু মিস্টার বলে হোসেন। দিই, জি, জি। যে ভাইরাসের ধরন পরিবর্তন, হ্যাঁ ব্রিটেনে যে পরিবর্তিত ধরনটা সেখানে দ্রুত সংক্রমণ ঘটেছে, বাংলাদেশেও পাওয়া গেছে। যারা সিলেটে নেমেছিলেন একসঙ্গে অনেক মানুষ সংক্রমিত হয়েছে, তাদের জেনোম সিকোয়েন্স করে সেটা পাওয়া গেছে, কিন্তু সেটার প্রভাব এটা হচ্ছে কিনা বলা মুশকিল, কারণ সিলেট অঞ্চলে হঠাৎ করে সংক্রমণ বেড়ে গেছে বলা যাবে না, এটা একটা সামগ্রিক চিত্র। আমাদের এখানে জেনোম সিকোয়েন্স খুবই কম হচ্ছে প্রয়োজনের তুলনায়, সেটি অনেক সম্পদের বিষয়, আমার মনে হয় সরকারি বিষয়ে মনোযোগ দেবে। জেনোম সিকোয়েন্স করে দেখা যেতে পারে আমাদের আচ্ছা। এখানে ভাইরাসটা বেড়ে যাচ্ছে, সেটা কি ভাইরাসের ধরন বাংলাদেশি পরিবর্তন হলো বা বিদেশ থেকে আসা কোনো ধরন। তবে এটাকে আমি খুব বড় কারণ মনে করি না, বড় কারণটা আমি প্রথম যেটা বললাম যে পরিবেশগত এবং স্বাস্থ্য বিধি মেনে না চলার সমস্যা। আচ্ছা। আচ্ছা, আমি যদি এবার ডাক্তার নুসরাত সুলতানার কাছে আসি, যে মাত্রই মিস্টার হোসেন বললেন যে তাপমাত্রার একটি কথা বললেন এবং ভ্যারিয়েন্টের কথা বললেন, এবং তাপমাত্রার বিষয়টি নিয়ে আমরা সোশ্যাল মিডিয়াতেও অনেক আলোচনা দেখেছি। আরো অনেক বিশেষজ্ঞ বলছেন যে বাংলাদেশে গত বছরে যেটা আমরা দেখেছি যে জুন জুলাইয়ের দিকে সংক্রমণের হারটা বেড়ে গিয়েছিল, যেটা শীতকালে এসে কিছুটা কমে গিয়েছিল, আবার সেটি বাড়তে পারে বলেই আশঙ্কার কথা বলছেন। একজন ভাইরোলজিস্ট হিসেবে আপনিও কি এইটাই কারণ হিসেবে আশঙ্কা করছেন কিনা, নাকি আপনি অন্য কোনো মত দিবেন এই নিয়ে, মিস সুলতানা? একজন ভাইরাস হিসেবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আসলে যখন একটা ভাইরাস প্যান্ডেমিক স্ট্রেইন হয়ে যায় তার ক্ষমতা কিন্তু অনেক বেড়ে যায় এবং তার অ্যাডাপ্টিবিলিটি অনেক বেড়ে যায়। আপনি দেখেন এই করোনা ভাইরাস শীতের দেশেও আক্রমণ করেছে, আবার মরুর দেশেও করেছে। যেমন মার্স-কভ-2 বলেন, মার্স-কভ, তারপর সার্স-কভ 2, এগুলো কিন্তু টেম্পারেচারের উপর ডিপেন্ড করেনি। যেহেতু সার্স-কভ-2 এখন একটা প্যান্ডেমিক স্ট্রেইন, সেজন্য টেম্পারেচারের বিষয়টা আসলে মানে খুব একটা গুরুত্বপূর্ণ আমার মনে হয় না। আমার কাছে যেটা মনে হয় যে সচেতনতা, আমাদের সচেতনতা যখন দেখা যায় যে পার্সেন্টেজটা কমে যাচ্ছে, তখন আমরা অসচেতন হয়ে পড়ি। আবার যখন আস্তে আস্তে যখন বাড়তে থাকে তখন আমরা আবার সচেতন হয়ে পড়ি। এই যে আমাদের অসচেতনতা, এটার কারণেই আমার মনে হয় যে সংক্রমণ বাড়ছে। এটা হচ্ছে পাবলিক হেলথ পয়েন্ট অফ ভিউ থেকে এবং সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ বলবো। আরেকটা হচ্ছে ভাইরোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ, যেটা বেনজির স্যারের সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে এবং মোসাক স্যার বললেন যে স্ট্রেইন স্ট্রেইন আমাদের দেশে যেহেতু জেনোম সিকোয়েন্সিং একদমই হচ্ছে না এবং ডায়াগনোসিস টেস্টও কিন্তু কম হচ্ছে, সেক্ষেত্রে এবং তাদের টেস্ট হচ্ছে যারা হেলথ ফ্যাসিলিটিস এ আসছেন তাদের টেস্ট হচ্ছে, আদারওয়াইজ টেস্ট হচ্ছে না। এই যে যারা বস্তিতে থাকছে বা যারা শ্রমজীবী মানুষ, এদের কিন্তু টেস্ট হচ্ছে না। এরা কিন্তু মেইন সোর্স অফ ইনফেকশন এবং এরা কিন্তু কোনো স্বাস্থ্যবিধি মেনেও চলেন না। এবং এমনও হতে পারে যে কোনো মিউটেশন হয়েছে যার জন্য আবার মানে আমাদের দেশেই এমন কোনো নতুন মিউটেশন হয়েছে যার জন্য সংক্রমণের হারটা বেড়ে যাচ্ছে। এবং আপনাকে জানানোর জন্য আমি বলতে চাই যে আজকে এই পর্যন্ত ঢাকা মেডিকেলে যতগুলো টেস্ট হয়েছে, আজকে আমরা 17.4% পজিটিভ পেয়েছি এবং এই পার্সেন্টেজটা কিন্তু 7 দিন আগেও 4% 5% ছিল। তার মানে এটা কিন্তু বাড়ছে এবং এক্সপোনেনশিয়ালি বাড়ছে। ধন্যবাদ। আচ্ছা। আম, আমরা যেটা দেখলাম যে ভ্যারিয়েন্টের প্রসঙ্গ আসলো এবং তাপমাত্রা এবং পরিবেশগত বিষয়গুলো উঠে এসেছে ওনাদের দুজনের কথায়। আমি যদি আমাদের ফেসবুকে আসা কয়েকটি কমেন্ট পড়ি, যেমন মোহাম্মদ আকাশ একটি প্রশ্ন করেছেন, ভ্যাকসিন নিলে যদি করোনা হয় তাহলে ভ্যাকসিন নিয়ে কি উপকার, বিষয়টা ভালোভাবে আমাদেরকে বলুন, এবং দ্বিতীয় টিকা নেওয়ার পরেও করোনা হবে কিনা আমাদেরকে বুঝিয়ে বলুন। আর আহসানুল হক সোহেলের মন্তব্য যে সারা দেশ স্বাভাবিক নিয়মে চলছে, সেখানে স্কুল খুলতে দেরি করে লাভ কি? আবার মোহাম্মদ মোসাদ্দেক হোসেন লিখেছেন, করোনার ঊর্ধ্বগতি, এই সময় কি স্কুল খোলা ঠিক হবে? আহ ভ্যাকসিন নেওয়ার পরেও অনেকে আক্রান্ত হচ্ছেন, এবং এই আমরা যেটি দেখছি যে কয়েকটি রিপোর্টেও দেখেছি যে ভ্যাকসিন নেওয়ার পরেও যে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুর ঘটনার কথা আমরা শুনেছি, যদিও এই ব্যাপারে নিশ্চিত কোনো কিছু জানা যায়নি। এবং ভ্যারিয়েন্টের প্রসঙ্গটি এসছে। ডক্টর বেনজির আহমেদ, আপনার কাছে যদি আমি আসি, যে ভ্যাকসিন নেওয়ার পরেও মানুষ কেন করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে, এই প্রশ্নটি কিন্তু আমাদেরকে অনেকেই করেছেন আমাদের সোশ্যাল মিডিয়ায়, এবং নতুন ধরনের কারণে বাংলাদেশে করোনা ভাইরাস ছড়াচ্ছে কিনা সেই প্রশ্নটিও এসেছে। আপনি এই নিয়ে কি মন্তব্য করবেন, আপনি কি মনে করছেন?
আচ্ছা আফরোজা, প্রথমে হলো যে প্রশ্নটা হয়তো সাধারণ, কিন্তু আমরা প্রশ্নটাকে দেখি একটু অন্যভাবে, যে ভ্যাকসিন নিয়ে সংক্রমণ হচ্ছে কিনা। ভ্যাকসিন নিয়ে সংক্রমণ মানে হলো এই, যে ভ্যাকসিনের যে ডোজ আছে সেই ডোজগুলো সব শেষ করার পরে, তারপরে কারো সংক্রমণ হলে আমরা তখন বলবো ভ্যাকসিন নিয়ে সংক্রমণ হচ্ছে। এরকম কিন্তু ঘটনাটা না। ঠিক আছে, একজন একটা ভ্যাকসিন ডোজ নিয়েছেন, তিনি ইনকিউবেশন পিরিয়ডে ছিলেন, তার ভাইরাস আগেই ঢুকেছে, তো ভ্যাকসিনের কার্যকারিতা শুরু হয়নি, সুতরাং তার সংক্রমণ দেখা দিতে পারে। তো সুতরাং এই প্রশ্নটা এই নয় যে ভ্যাকসিনের কার্যকারিতা নেই। ঠিক আছে, এটা হলো আসলে ভ্যাকসিনের ডোজ যদি আমরা দুটো ধরি, দুটো ডোজ তাকে নিতে হবে, নেওয়ার পরে তার প্রতিরোধ ক্ষমতা যখন যথেষ্ট হবে, তখন যদি কেউ আক্রান্ত হন, তখন আমরা এই প্রশ্নটা বলবো যে ভ্যাকসিন নিয়েও তিনি আক্রান্ত হয়েছেন। সুতরাং এই প্রশ্নটাকে আমরা আসলে গ্রহণ করতে পারছি না যে ভ্যাকসিন নিয়ে কেউ আক্রান্ত হয়েছেন। ঠিক আছে, আর দ্বিতীয় যেটা কথা বলেছেন যে তারপরেও যে কেউ আক্রান্ত হবেন না, এটা নিশ্চিত করে বলা যায় না, দুটো কারণে। একটা হলো যে আমরা যে ভ্যাকসিনটা দিচ্ছি তার কার্যকারিতার একটা হার আছে, যে কত ভাগ লোককে সুরক্ষা দেবে, কত ভাগ লোকের মারাত্মক সংক্রমণ হবে না, কত ভাগ লোকের মৃত্যু হবে না। তো এগুলো কথা বৈজ্ঞানিক ভাবে আছে, এবং এবং এটা এগুলো আমাদের। আমি যদি একটু অ্যাড করি, এবং এটা কিন্তু সবসময় বলা হচ্ছে যে ভ্যাকসিন নেওয়া শুরু হলেও কিন্তু দ্বিতীয় ডোজ সম্পূর্ণ না করা পর্যন্ত কেউই কিন্তু যে আক্রান্ত হবেন না সেরকম নিশ্চয়তা কিন্তু নেই। এটি কিন্তু সবসময় বলা হচ্ছে, এবং বৈজ্ঞানিক বিভিন্ন যুক্তি দিয়ে সেটি ব্যাখ্যাও করে বলা হয়েছে যে কেন আক্রান্ত হতে পারেন এবং কখন হবেন না, সেটাও কিন্তু বলা হয়েছে। কিন্তু যখন আপনাদের প্রশ্নটা এইভাবে আসে তখন বিভ্রান্তি হয়। আপনারা প্রশ্ন করুন, অনেক সংবাদ মাধ্যম কর্মীও আমাকে প্রশ্ন করছেন, কিংবা সোশ্যাল মিডিয়াতে যখন এই প্রশ্নটা ঘুরপাক খায় যে টিকা নেওয়ার পরেও সংক্রমণ হচ্ছে, তো এই বোঝায় যে তিনি দুটো ডোজ টিকা নিয়েছেন, তারপরেও তার সংক্রমণ হচ্ছে। ইট ইজ নট ট্রু। মানে এই বিষয়টা একটু আমাদের পরিষ্কার করতে হবে। এখন যেটা আমি বলছিলাম যে টিকা নেওয়ার পরেও হতে পারে, যেহেতু এটা টিকার মধ্যেই লেখা আছে যে এই টিকাটার কার্যকারিতা কতটুকু, সুতরাং টিকা নিলেই একজন শতভাগ সুরক্ষিত এটা বলা যাবে না। তাহলে আমাদের এখানে যেটা করতে হবে সেটা হলো যে একদিকে টিকা নিতে হবে, পাশাপাশি সরকারের প্রয়োজন হবে যে সংক্রমণের হারটা কমিয়ে আনা। যত আমরা সংক্রমণের হার কমিয়ে আনবো, ধরুন বাংলাদেশে যদি আমরা সংক্রমণের হার শূন্যতে নামিয়ে নিয়ে আসি, তাহলে কিন্তু আর কারো সংক্রমণ হবে না যদি না ইম্পোর্টেড না হয়। ঠিক একইভাবে যে আমাদের জনগণেরও দায়িত্ব আছে, আমাদের নিজেদের দায়িত্ব আছে আমাকে সুরক্ষিত করা, সুতরাং আমাকে সেই নিয়মগুলো মানতে হবে। এই নিয়মের মধ্যে ৩-৪টা বিষয় যেটা এখন স্বীকৃত, তার মধ্যে হচ্ছে যে আমাদের সোশ্যাল যেগুলো গ্যাদারিং বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, সোশ্যাল গ্যাদারিং গুলোকে অ্যাভয়েড করা যতটুকু পারা যায়। আমরা যে সব পারবো তা না, ফিজিক্যাল ডিস্টেন্সিং যতটুকু মানা যায় আমাদের পালন করা, মাস্ক পরিধান করা, হাত ধোয়া, এগুলো আমাদের জীবনের এখন অংশ করতে হবে। পাশাপাশি যদি আমরা টিকা নিই এবং টিকার যখন দুটো ডোজ নেব, আমাদের সুরক্ষা যখন বডিতে তৈরি হবে, অ্যান্টিবডি যখন তৈরি হবে, অন্যান্য আমাদের প্রোটেকশন যখন তৈরি হবে, তখন আমাদের হওয়ার ঝুঁকিটা অনেক কমে যাবে। সুতরাং আমি এই বলতে চাই যে আমাদেরকে অবশ্যই টিকা নিতে হবে, যাদের যাদের ইন্ডিকেটেড বয়স অনুযায়ী বা প্রেগন্যান্সি ইত্যাদি ইস্যু মিলিয়ে তাদেরকে অবশ্যই টিকা নিতে হবে। আর যে কয়টা ডোজ নেওয়ার কথা সেই কয়টা ডোজ নিতে হবে, পাশাপাশি এই নিয়মগুলো মেনে চলতে হবে। আমি তার আগে একটু অ্যাড করি, ডক্টর মোস্তাক এবং নুসরাত যেটা বলেছেন যে সংক্রমণের হারের ব্যাপারে একটু ছোট্ট করে, সেটা হলো আমার কাছে দুটো জিনিস একটু লাগছে। একটা হলো যে আমাদের এই ভাইরাসটা বাংলাদেশের জন্য গ্রীষ্মকালীন ভাইরাস কিনা সেটা একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। মোস্তাক ভাই খুব ভালো জানেন, আমরা দুইজন একসাথে আইডিসিআর এ দীর্ঘদিন কাজ করি। আমাদের দেশে ইনফ্লুয়েঞ্জা সিজন কিন্তু গ্রীষ্মকাল, নট উইন্টার। যেটা শীতপ্রধান দেশগুলোতে ওটা সিজন হলো উইন্টার। তাহলে আমি ভাবছি যে করোনাটা এটা কিন্তু শুধু বাংলাদেশে বাড়ছে তা না, বরঞ্চ গ্রীষ্মপ্রধান দেশগুলোতে যেমন ভারত, সেখানেও বাড়ছে। তাহলে এইটা একটা ইস্যু এবং এটা আমাদেরকে সামনের দিনে দেখতে হবে। যে মোস্তাক ভাই অনেক কিছু বললেন, আমি তার সঙ্গে যুক্ত করতে চাই
এটা যদি আসলে গ্রীষ্মকালে যে পরিবেশটা, সেটা যদি এর জন্য সহায়ক হয় একটা গ্রীষ্মকালীন ভাইরাস হিসাবে, তাহলে সামনের দিনগুলোতে সেই কারণেই আমাদের এটা বাড়তে পারে। মোস্তাক ভাই যেগুলো বললেন, ইন এডিশন টু দ্যাট, অথবা নুসরাত যেগুলো বলেছেন। সেকেন্ড যেটাকে আমি গুরুত্ব দিতে চাই, সেটা হলো যে র্যাপিডলি স্প্রেডিং যে ভেরিয়েন্ট গুলো আছে, বিশেষ করে ইউকে ভেরিয়েন্ট, সেইটা বাংলাদেশে প্রবেশ করা, এইটাকে উড়িয়ে দেওয়া যায় না। যদিও মোস্তাক ভাই বলেন সিলেটে সিগনিফিক্যান্টলি বাড়েনি, কিন্তু যারা আসছেন তারা যে শুধু সিলেটেই থাকেন তা না, আমাদের দেশটাই আসলে এত ছোট এবং আমাদের জীবনযাত্রাটাই এমন যে আমরা বিভিন্ন শহরে থাকি, বিশেষ করে ঢাকা শহর, মানে যে দেশে যে অঞ্চলেরই লোক হন, আইদার তার ঢাকা শহরে স্থায়ী অথবা অস্থায়ী বাসস্থান আছে, অথবা তার আত্মীয় স্বজন আছে যেখানে তারা যাচ্ছেন। তো এই দুটো বিষয় আমি যুক্ত করতে চাই এই বৃদ্ধির ব্যাপারে। ধন্যবাদ। আফরোজা, ওভার টু ইউ। আবার যাব কয়েকটি কমেন্টে, কিন্তু আপনারা ইতিমধ্যেই যেটি শুনেছেন, এবং এই কথাটি কিন্তু সবসময় বলা হচ্ছে যে ভ্যাকসিন কর্মসূচি শুরু হলেও কিন্তু কেউ যে করোনা ভাইরাসে আক্রান্ত হবেন না সেটি কিন্তু নয়। সেটি বিশেষজ্ঞরাও সবসময় বলে আসছেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকেও যেটি সবসময় বলে আসছেন, স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে এবং প্রথম ডোজ নেবার পরে দ্বিতীয় ডোজ নেওয়ার পরেও বেশ কিছু সময় কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সতর্ক থাকতে হবে। এবং এই নিয়ে নানা ধরনের প্রতিবেদন আছে বিবিসি বাংলার ওয়েবসাইটে, আপনারা কিন্তু সেখান থেকে আরো বিস্তারিত জানতে পারবেন। আমি যদি কয়েকটি কমেন্ট পড়ে আমি আবার যাব ডক্টর মোশতাক হোসেনের কাছে। যেমন হাসান রিয়াদ কমেন্ট করেছেন, আমরা গত বছর দেখেছি ইউরোপের করোনার তাণ্ডব চলার পর 1-1.5 মাস পর বাংলাদেশে সংক্রমণ শুরু হয়েছিল, ঠিক একইভাবে আবার করোনার দ্বিতীয় ঢেউ ইউরোপে যাবার 1-1.5 মাস পর দেখা যাচ্ছে বাংলাদেশের সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। তাহলে কি আমাদের দেশে দ্বিতীয় ঢেউ শুরু হচ্ছে? আর জলিল মোল্লা লিখেছেন, এই সময়ে এসি পরিবহনের মাধ্যমে বেশি করোনা আক্রান্ত বেশি হবে বলে আমার মনে হচ্ছে। মোহাম্মদ সারোয়ার জাহানের প্রশ্ন, দ্বিতীয় ডোজ 8 সপ্তাহের পর না নিয়ে 10 থেকে 11 সপ্তাহ নিলে হবে কি? কারণ দ্বিতীয় ডোজ রোজার মধ্যে পড়েছে। এই প্রশ্নগুলো নিয়ে আমি ডক্টর মোশতাক হোসেনের কাছে যাই। দুটি প্রশ্ন আমরা খুব বেশি দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে বাংলাদেশে কি করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে, সেটা কি বলা যাবে কিনা? আর টিকা নেবার যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, 2 মাস পরের একটা দ্বিতীয় ডোজের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, অনেকে রোজা নিয়ে প্রশ্ন করেছেন, এটা আরো পরে দেওয়া যাবে কিনা? ডক্টর মোশতাক হোসেন। জি, ধন্যবাদ। ঢেউয়ের বিষয়ে কখন ঢেউ বলা যাবে এই বিষয়ে বাংলাদেশের যারা রোগতাত্ত্বিক বিশেষজ্ঞ সরকারের পরামর্শ কমিটিতে আছেন, তারা একটা পরিমাপ তারা দিয়েছেন যে যেই সপ্তাহ থেকে আমরা এটা হিসাব করব, তার পরবর্তী 2 সপ্তাহের জন্য মধ্যে যদি এই করোনা সংক্রমণটা আপনার মানে দেড় গুণ করে বাড়তে থাকে। এখন মনে করুন শতকরা 4 আছে, এটি যদি 2 সপ্তাহের মাত্রায় শতকরা 6 হয় শনাক্তের হার, আমি শনাক্তের হারটা বলছি, বা প্রতি উইকে প্রতি সপ্তাহে এটা ডাবল হয়ে যাচ্ছে। এটা যদি 4 সপ্তাহ ধরে একই হারে বাড়তে থাকে তাহলে দ্বিতীয় ঢেউ বলা যাবে বলে তারা একমত হয়েছিল। শীতকে যে জন্য আমরা শীতকালে যে একটু সামান্য বেড়েছিল তাকে আমরা দ্বিতীয় ঢেউ বলিনি, তাদের সেই যে মানদণ্ড সেই মানদণ্ডে সেটা পড়েনি। যদি আমাদের এখানে দেখা যায় যে এই যে বৃদ্ধিটা যদি প্রতি সপ্তাহে ডবল করে বাড়ে অথবা 1.5 গুণ করে 2 সপ্তাহ পর পর বাড়তে থাকে এবং 4 সপ্তাহ এটা অব্যাহত থাকে, তাহলে হয়তো দ্বিতীয় ঢেউ বলা যাবে। এবং দ্বিতীয় ঢেউ হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। আমি তো মনে করি পরিপূর্ণভাবে আশঙ্কা রয়েছে, কাজে এই বিষয়ে আমাদের সতর্ক হওয়া অবশ্যই দরকার। আরেকজন বলেছেন যে পরিবহনে, হ্যাঁ, গণপরিবহন বা যে কোনো পরিবহনে আপনি ব্যক্তিগত গাড়ির কথা আলাদা, সেটা আপনি জানেন যে আপনি কে সংক্রমিত না, কিন্তু গণপরিবহনে জানালা খোলা রাখাটাই ভালো। যদি কোনো কারণে সমস্যা হয় জানালা খোলা রাখতে, ধুলোবালি বা অন্য কারণে, সেক্ষেত্রে গণপরিবহনে ভিড়টা কম হওয়া দরকার। কিন্তু গণপরিবহনে এখন তো আমরা দূরত্ব মেনে চলতে পারছি না। একটা বদ্ধ গণপরিবহনে যদি আমরা ভেতরে বাতাসটা চলতে থাকে বা বাতাস যদি নাও চালাই, গরমের মধ্যে কষ্ট করে যদি গণপরিবহনে আমি দরজা জানলা বন্ধ করে বসে থাকি, তাহলে কিন্তু সংক্রমিত হওয়ার আশঙ্কা আছে, কারণ পরিবহনটা চলছে, বাতাস কিন্তু প্যাসিভলি হলেও ভেতরে ঢুকছে, কাজে সেই আশঙ্কাটা আছে। আর দ্বিতীয় ডোজের যে তারিখটা দেওয়া হবে আপনি তার পরে দিতে পারেন, তার আগে দিতে পারেন না, পরে দিলে অসুবিধা নেই। আপনি যেই তারিখে পড়েছে রোজার মধ্যে যদি দিতে না চান বা সন্ধ্যার পরে যদি কোনো ব্যবস্থা হয়, এখনো সন্ধ্যার পরে
টিকা দেওয়ার ব্যবস্থা হয়নি, মানুষের চাহিদা অনুযায়ী সেটি হয়তো করা যাবে। তবে আপনি দ্বিতীয় ডোজটি যদি 12 সপ্তাহের মধ্যে নেন তাহলে কোনো বৈজ্ঞানিকভাবে সেটা বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে বলা হচ্ছে এটা আরো বেশি কার্যকরী। আমি আরেকটা পয়েন্ট বলতে চাই, ডক্টর নুসরাত যেটা বলছিলেন, আমি কিন্তু তাপমাত্রার সাথে ভাইরাসের সংক্রমণের কথা বলিনি। বলেছি যে গরমের কারণে আমাদের ভেন্টিলেশন বা এই যে বাতাস চলাচলের প্রবাহ কম, এই ধরনের পরিবেশে যাওয়ার মানে আমাদের প্রবণতা বেশি হবে বা দরকার হবে, যেটা শীত প্রধান দেশে শীতকালে হয়। কাজে এখানে তাপমাত্রা ভাইরাসে কোনো পরিবর্তন হয় না। তিনি ঠিকই বলেছেন, আমাদের যেটা একটা বেরোজিরও বললো যে গরমের সময় আমরা গাদাগাদি করে ছোট্ট ঘরে যদি অনেক লোক থাকি এবং সেখানে আমরা ঠান্ডা হবার জন্য ফ্যান চালাই, ফ্যান তো চালাতেই হবে, নাহলে তো ফ্যান না চালালেও কিন্তু সে একটা গাদাগাদি করে যদি একটা ঘরে থাকি আমরা, সেখানে সংক্রমণ ছড়াবে। আমাদের গ্রীষ্ম প্রধান দেশে বাংলাদেশ সহ শুরু করে ইন্দোনেশিয়া, সৌদি আরবিয়া, মধ্যপ্রাচ্যের দেশসমূহ, এই যে ইউনাইটেড আরব এমিরেট, দেখবেন যে সেখানে আপনি এয়ার কন্ডিশন ছাড়া কোনো দোকানপাট বলুন কিংবা ঘর বলুন কিংবা গাড়ি বলুন কোথাও থাকতে পারছে না। সেখানে কিন্তু করোনা সংক্রমণটা বেশি ছড়াবে এই সময়, কারণ ছোট্ট জায়গায় অনেক বেশি লোক একসঙ্গে থাকবে সেটা। কাজে এক্ষেত্রে আমরা গণপরিবহনে আমাদের নজর দেওয়া উচিত। যে বাসগুলোতে আমরা নিয়ম করেছিলাম যে একজন পর একজন বসবে এবং জানালাগুলো খোলা থাকবে, সেগুলো করা উচিত এবং গণপরিবহনের সংখ্যা বাড়াতে হবে। গণপরিবহনের সংখ্যা যদি এই পরিমাণ থাকে আর যদি নিয়ন্ত্রণ করি, মানুষ তো চলাচল করতে পারবে না, পায়ে হেঁটে চলারও সেই সুবিধা আমাদের এখানে নেই, বিশেষ করে যারা নারী যাত্রী আছেন। এগুলো আমাদের খুব গুরুত্ব দিয়ে, জনস্বাস্থ্যের সমস্যা গুরুত্ব দিয়ে আমাদের করা উচিত। না হলে কিন্তু সংক্রমণের গতি মানে কমানো যাবে না। আর টিকা অবশ্যই, যারা বিশেষ করে বয়স্ক মানুষ, যারা বেশি বয়স এবং যাদের অন্যান্য অসুস্থতা আছে, কোমরবিডিটি যেটা ডাক্তারি ভাষায় বলি আমরা, তাদেরকে অবশ্যই দ্রুত টিকা নেওয়া উচিত। তবে আমি মনে করি যে টিকা যদি পরিপূর্ণভাবে কার্যকরী হয়, তারপরও যিনি টিকা নেবেন তাকে কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এই কারণে তিনি হয়তো তখন করোনা ভাইরাস দ্বারা সংক্রমিত হলে তিনি হয়তো তার মধ্যে লক্ষণ খুব একটা দেখা যাবে না, তিনি হাসপাতালে যেতে হবে না, আইসিইউতে যেতে হবে না, কিন্তু তিনি একজন করোনা ভাইরাসের সঞ্চালক হিসাবে কাজ করবেন। যেটা আমরা অনেক সময় জড় পদার্থের মাধ্যমে যেভাবে ভাইরাসটা ছড়ায়, আমি একটা জায়গায় স্পর্শ করলাম, সেই হাত দিয়ে আমি হ্যান্ডশেক করলাম, সেভাবে একজন টিকা গ্রহণকারী ব্যক্তি, তার মধ্যে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, তার উচিত তার পরিবারের বয়স্ক সদস্যদের স্বার্থে, তার সহকর্মীদের স্বার্থে তিনি যেন তারপরও স্বাস্থ্যবিধি মেনে চলেন, তিনি যেন করোনা ভাইরাসের বাহক হিসাবে নিজে সেটা হতে না পারে। মিস্টার হোসেন, একটা প্রশ্ন এসছে, এই প্রশ্নটা নিয়ে আপনার কাছেও যাব এবং ডাক্তার নুসরাতের কাছেও যাব। প্রশ্নটা আমি করি। নুহা নামে একজন প্রশ্ন করেছেন, ভ্যাকসিন নেওয়ার পরেও যদি আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে তাহলে ভ্যাকসিন নেওয়া কতটা উপকারী? আসলে এই ধরনের প্রশ্ন আমরা কিন্তু অনেক পাচ্ছি। আমি বলবো? জি, ডক্টর মোশতাক হোসেন আপনি বলবেন, তারপর আমি ডক্টর নুসরাতের কাছে যাব। ভ্যাকসিন, ডক্টর বেনজিরও বলেছেন, ভ্যাকসিন নেবার পরে, বিশেষ করে দ্বিতীয় ডোজ নেবার 2 সপ্তাহ পরে পরিপূর্ণভাবে আমাদের প্রতিরোধ ক্ষমতা হবে। হ্যাঁ, এটার পরে যিনি আক্রান্ত হবেন, হয়তো বলা যেতে পারে তার মধ্যে ভ্যাকসিনটা কার্যকরী হয়নি। আমরা যে ভ্যাকসিন নিচ্ছি বাংলাদেশে, সেটা শতকরা 70% কার্যকরী। অর্থাৎ আমি যদি 100 জন মানুষকে ভ্যাকসিন দেই, 30 জনের ক্ষেত্রে শরীরে এটি কাজ করবে না, তিনি আক্রান্ত হতে পারেন। আরেকটা হচ্ছে যে যার শরীরে কার্যকরী হবে, তার মধ্যে তিনি সংক্রমিত হলেও কিন্তু তিনি অসুস্থ হবেন না। আমি যেটা আগেই বলেছি, তিনি অসুস্থ হবেন না, তাকে হাসপাতালে যাওয়ার মতো অসুস্থ হবেন না, হয়তো সামান্য মৃদু তার লক্ষণ দেখা দিতে পারে, তবে তার কাছ থেকে অন্যজন সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকবে, তার হাঁচি কাশি এবং স্পর্শের মাধ্যমে। কাজে ভ্যাকসিন নিলে আমরা এই যাবৎ বৈজ্ঞানিক তথ্য যা, সেটা বলা যায় নিশ্চিত যে আপনি হাসপাতালে যাওয়ার মতো অসুস্থ হবেন না, আইসিইউতে যেতে হবে না, আপনার হয়তো প্রাণ সংশয় হবে না, কিন্তু আপনার মাধ্যমে আরেকজন করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে। ভ্যাকসিন অবশ্যই এই করোনা ভাইরাসের সংক্রমণের যে শিকলটা, যে প্রবাহটা, সেটাকে থামিয়ে দেবে, মৃত্যু মিছিলটা থামিয়ে দেবে, আমরা অনেক স্বাভাবিক কাজকর্মে ফেরত যেতে পারবো। আমি ডক্টর নুসরাতের কাছে যদি আসি, যে একটা প্রশ্ন তো আমরা দেখতে পাচ্ছি যে ভ্যাকসিন নেওয়ার পরেও করোনা ভাইরাসে আক্রান্ত হলে কেন ভ্যাকসিন নেওয়া হচ্ছে। এর পাশাপাশি আমরা আরেকটি প্রশ্ন যেটি দেখতে পাচ্ছি যে ভ্যাকসিন নেওয়ার পরে ইমিউন সিস্টেমে সেটা কতটা প্রভাব ফেলছে, কোনো নেতিবাচক প্রভাব ফেলছে কিনা বা ফেলবে কিনা, এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকে আসছে। এই নিয়ে আপনি কি বলবেন?
ভ্যাকসিন তো হচ্ছে, ভ্যাকসিন যেটা দেওয়া হয় একটা অ্যান্টিজেন, মানে হচ্ছে যে ভাইরাসটা যাওয়ার কথা ভাইরাস না গিয়ে আর্টিফিশিয়ালি একটা অ্যান্টিজেন যাচ্ছে শরীরে এবং এর এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হবে। আমাদের যদি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে তাহলে আমাদের স্ট্রং ইমিউন রেসপন্স তৈরি করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে। যাদের হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যেমন ডায়াবেটিস আছে, কেমোথেরাপি নিচ্ছেন, তাদের একটু স্লো তৈরি হবে। আসলে ভ্যাকসিনের সাথে মানে রোগ প্রতিরোধ কমে যাওয়ার কিন্তু কোনো রিলেশনশিপ নাই, বরঞ্চ আমাদের বডি কিভাবে ভ্যাকসিনের সাথে রিয়েক্ট করবে সেটা ফ্যাক্টর। আমাদের আমরা যদি মানে সুস্থ থাকি তাহলে ভালো অ্যান্টিবডি বেশি 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 তৈরি হবে, আমাদের ইমিউন সিস্টেম ইমিউনিটি ভালো হবে। আর যারা হচ্ছে কোমরবিডিটি বা যাদের ইমিউনিটি এমনি কম, তাদের ক্ষেত্রে হচ্ছে হয়তো বা ইমিউনিটি ডেভেলপ করতে দেরিতে ডেভেলপমেন্টে দেরিতে হবে। আর আমি আপনাদের মাধ্যমে নুহাকে জানাতে একটু আশ্বস্ত করতে চাই যে আসলে আমাদের মোস্তাক স্যারের সাথেও আমি বলছি যে আসলে আমাদের ভয় কিন্তু সেই 20% জন্য, যারা হয় সিভিয়ার সিভিয়ার করোনায় আক্রান্ত হচ্ছে। তো সেক্ষেত্রে আসলে ভ্যাকসিনের উদ্দেশ্যই হচ্ছে সেই সংশয়, সেই অবস্থা থেকে আমাদেরকে রক্ষা করা। সুতরাং ভ্যাকসিন দিলেও কিন্তু করোনা হতে পারে, কিন্তু সেটা মৃদু উপসর্গযুক্ত হতে পারে অথবা উপসর্গহীন। আপনি ভ্যাকসিন নিলেও রোগ ছড়াবেন। আমি স্যারদের সবার সাথে আমি একত্রে বলছি যে আপনি ভ্যাকসিন নিলেও কিন্তু রোগ ছড়াবেন, সেজন্য আপনাকেও মাস্ক পরতে হবে। যে স্বাস্থ্যবিধিগুলো বলা হয়েছে সেই স্বাস্থ্যবিধিগুলো অবশ্যই মেনে চলতে হবে। আচ্ছা, আমি আরো দুটি কমেন্ট নিয়ে আমি আসবো বেনজির আহমেদের কাছে। আমরা অনেক কমেন্ট পাচ্ছি, আমি দুটো কমেন্ট পড়ছি। মাহমুদ লিখেছেন যে আসলে যারা করোনা ভাইরাসের ঝুঁকির মধ্যে আছেন তাদের বিশাল একটা অংশ এখনো টিকা গ্রহণের আওতায় আসেননি। তবিবুর রহমান লিখেছেন 80% জনগোষ্ঠী টিকার আওতায় আনতে হবে, তাহলে কমবে করোনা সংক্রমণ। যেটি প্রসঙ্গটি আসছিল ডক্টর বেনজির আহমেদ, যে আসলে ভ্যাকসিন নিলেও মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, যেটা সবসময় বলে আসা হচ্ছে, এবং আহ, বেশিরভাগ জনগোষ্ঠীকে ভ্যাকসিন নেওয়ার আওতায় আনতে হবে। তো এখন এই মুহূর্তে উম জনগোষ্ঠীকে, আরো বেশি জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার জন্য এবং সংক্রমণ যেন ছড়িয়ে না পড়ে, সেজন্য এখন এই মুহূর্তে কি ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন, ডক্টর বেনজির আহমেদ? হ্যাঁ, ধন্যবাদ। আসলে হার্ড ইমিউনিটির কথাটা যেটা আমরা বলছি, এটা হয়তো বা আমরা জেনারেলাইজ করে বলি, এটাকে আমাদের একটু মানে ভিতরে বিশ্লেষণ করে বুঝতে হবে। হার্ড ইমিউনিটি মানে যে কোনো একটা এলাকার যে জনগোষ্ঠী, সেখানে আমরা 70% বা 80% বা 85-90% যদি অ্যাচিভ করি, তাহলে সেখানে হার্ড ইমিউনিটি। তার মানেটা কি? মানেটা যেমন ধরেন, একটা জনগোষ্ঠীর মানেটা কি? এটা কি পুরো দেশ? সবসময় তা না। যেমন ধরেন, আমরা যদি ঢাকা শহরের 80% লোককে টিকা দিতে পারি, তাহলে ঢাকা শহরে এই সংক্রমণ হওয়ার সম্ভাবনাটা কম। এখানে ইম্পোর্ট হইতে পারে, বাইরে থেকে কখনো কখনো আসতে পারে, তারপরেও কিন্তু ওখানে ট্রান্সমিশনটা হবে না। তা আমাদের সেই জন্য এটাকে ভাগ করে ফেলতে হবে, আসলে এটা বাই এরিয়া। এবং সেইভাবে আমরা গ্রাম, শহর, বস্তি, বিভিন্ন এলাকা, আমাদের যদিও জাতীয়ভাবে লক্ষ্য হলো সারা বাংলাদেশ, ডেফিনেটলি জাতিগতভাবে, কিন্তু আমরা ওটা কিন্তু আবার আমাদেরকে আসলে এইভাবে আমাদের প্রশাসনিক বিভিন্ন স্তর আছে, সেগুলো দেখতে হবে। সেই জায়গায় আমরা একটা সমস্যা দেখছি, যে যখন আমরা ধরেন দেখছি যে সে 55 বছরের উপরে যখন টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে টিকাদান শুরু হলো বাংলাদেশে, তখন আমরা দুটো জিনিস দেখেছি। একটা হলো শহরের শিক্ষিত মানুষ, উচ্চবিত্ত মানুষ, মধ্যবিত্ত মানুষ, তারা এবং যারা বেশি করে আক্রান্ত হয়েছেন, তারা কিন্তু টিকা নেওয়ার জন্য খুবই উদ্গ্রীব। তারা কিভাবে টিকা নেবেন, কবে টিকা নেবেন, দীর্ঘ লাইনে দাঁড়ানো থেকে শুরু করে সবই তারা করছেন। তার মানে একটা জনগোষ্ঠীর কে আমরা কাভার করতে পারছি। আবার যদি আমরা দেখি গ্রামে, সেখানে কিন্তু 55 বছরের উপরে যাদের বয়স, তাদের টিকাদানের হার অত্যন্ত কম। অর্থাৎ এটা যদি আমরা বলি যে 90% নিয়েছে, ওখানে আমরা উল্টো করে বলতে পারি যে 90% নেয়নি। তাহলে তার মানে হলো যে এখানে এখন আমরা যখন পার্সেন্টেজ দেখি, তখন শহরে হয়তো বা ভালোই এটা। তার মানে আমরা হয়তো দেখবো শহরের বয়স্ক মানুষদের মধ্যে ওদের এই সংক্রমণটা কম হবে বা মৃত্যু কম হবে। কিন্তু আমরা কিন্তু সেটা এই গ্রামের মানুষদের কিংবা বস্তি, ইভেন বস্তিতেও আমরা একই চিত্র দেখছি। ইভেন সংক্রামক ব্যাধি হাসপাতালে, যেখানে একটা কেন্দ্র, তার পাশে কিছু লোক, বয়স্ক লোক বসেছিল। তাকে প্রথম আলোর সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আপনারা কি টিকা নিয়েছেন? বলে আমাদের টিকা নেওয়ার তো কোনো প্রয়োজন নেই।
তো এই যে বিষয়টা, এইটা আমাদেরকে খুব গুরুত্ব দিতে হবে। এই জায়গাটায় একটা পরিকল্পনার ঘাটতি ছিল। আসলে আমরা যেভাবে পরিকল্পনাটা করেছি, কিছু ব্যারিয়ার তৈরি করেছি আমরা, যেটা আদৌ উচিত হয়নি। ব্যারিয়ার তৈরির মধ্যে একটা হলো অ্যাপস এর মাধ্যমে রেজিস্ট্রেশন ছাড়া টিকা দেওয়া হবে না। এইটা যখন ঘোষণা করা হলো, এটা একটা ব্যারিয়ার হিসেবে দেখা দিয়েছে, এবং তারপর কিন্তু আবার ওই কথা থেকে আমরা সরে আসলাম। এগুলো হলো পরিকল্পনার ঘাটতি। যারা আমাদের এগুলো পরিকল্পনায় থাকেন তাদেরকে এগুলো সারা বাংলাদেশের মানুষের চিত্র ভেবে পরিকল্পনা করতে হবে। ৮০% মানুষকে বাইরে রেখে যে পরিকল্পনা, যেটা অ্যাপ্লিকেবল, সেইটা আসলে দ্যাট ইজ এ ব্যাড প্ল্যানিং। তো আমাদের এগুলো থেকে সরে আসতে হবে। আমরা আরো একটা সমস্যা দেখেছি। আমাদের যেমন ধরেন ইপিআই এর প্রোগ্রাম ম্যানেজার আমাদের মাওলা বক্স চৌধুরী, উনি যথেষ্ট ছিলেন এই টিকা কার্যক্রমটা ভালোভাবে চালাতে। এগুলো না করে কখনো আইসিটি মন্ত্রণালয়কে যুক্ত করা, বা আমাদের মন্ত্রণালয়ের যারা প্রশাসনিক ব্যক্তি আছেন, যাদের ইপিআই সম্বন্ধে কোনো ধারণা নেই, জনস্বাস্থ্য সম্বন্ধে কোনো ধারণা নেই, তারা সিদ্ধান্তগুলো নিচ্ছেন। হঠাৎ করে টিকা দেবে আমাদের নার্সরা, যেখানে এই চাই সেই 40 বছর হলো টিকা দিচ্ছেন, সিএসসিপিরা টিকা দিচ্ছেন গত 20 বছর হলো, 15 বছর হলো, তার মানে পরিবার মিস্টার কল্যাণ আহমেদ, সহকারী আপনি টিকা বলতে দিচ্ছেন। চাইছেন যে আমাদের যে টিকা পরিকল্পনা কর্মসূচি সেটাকে আবার একটু ঢেলে সাজানোর প্রয়োজন, যেন আমরা সংক্রমণটা নিয়ন্ত্রণ করতে পারি। অবশ্যই তা ৮০% লোককে আপনি যদি বাইরে রাখেন, তাহলে অবশ্যই এই কার্যক্রম আমাদের সফল হবে না, এবং এটা ইকুইটি হবে না, এটা অন্যায্য একটা কাজ হবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমি দুটো কমেন্ট পড়ে আজকে শেষ করব। আমাদের যে অনেক কমেন্ট এসছে। নকিব খান যেমন লিখেছেন, সবাইকে বুঝতে হবে করোনা ভাইরাস এখনো বাংলাদেশ থেকে বিদায় নেয়নি, সেই সাথে পৃথিবী থেকেও বিদায় নেয়নি, তাই সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে। অনেকটা একই ধরনের মন্তব্য জাহাঙ্গীর আলমের। তিনি লিখেছেন, টিকা নেওয়ার পরে আর স্বাস্থ্যবিধি না মানা এটার প্রধান কারণ। বর্তমানে দেশের অনেক মানুষ স্বাস্থ্যবিধি মানছে না, এবং আমাদের যারা বক্তা ছিলেন তারাও কিন্তু বারবার বলেছেন, এবং এই কথাটা কিন্তু সবসময় বলা হচ্ছে যে ভ্যাকসিন নেওয়া শুরু করলেও কিন্তু স্বাস্থ্যবিধি বজায় রেখে চলতে হবে এবং আপনাকে সতর্ক থাকতে হবে, এবং দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নেওয়ার পরেও কতদিন পর্যন্ত সতর্ক থাকা উচিত সেই বিষয়টি নিয়েও কিন্তু বিশেষজ্ঞরা সবসময় বলছেন। সবাই আশা করছেন যে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, এই ধরনের আশা আমরা সবার জন্য করছি। এবং আমাদের অনুষ্ঠান শেষ করার আগে আমরা বলতে চাই যে আমাদের এই আলোচনা